এইখানে আমরা এবার অস্ট্রেলিয়াকে একটা দারুণ চ্যালেঞ্জ দিতে পারবো। সান মেরিনো হচ্ছে 211 নম্বর র্যাঙ্কিং এর দল, ফিফার সবচেয়ে লাস্ট দল। তো তার সঙ্গে বাংলাদেশ আমরা কেন জিতবো না, সেটা ইউরোপেই হোক আর এশিয়াতে। তিনি বলেছেন যে 150 থেকে 160-এ বাংলাদেশে নিয়ে আসবে এবং বাংলাদেশ বর্তমানে 181-তে আছে। শুধু টেস্টে নয়, বাংলাদেশ আসলে 3 ফরম্যাটেই এগিয়ে চলেছে। তবে সেটা তখনই সাস্টেইনেবল হবে যখন বড় বড় দলগুলোকে হারাতে পারবে। সেই সম্ভাবনা কতটা আছে সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। একই সাথে দেশের ফুটবলে কি চলছে সেসব নিয়েও কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, শুভ সকাল। আমরা যদি একটু শুরুটাই করি, যে কারণ এখনো পর্যন্ত বোধহয় সেই রেসটা রয়ে গেছে। রিজওয়ান, লিটন, শান্ত, তাদের যে একটা স্লেজিং হয়েছে, বা আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশ এর আগে যখন নিজেরা স্লেজিং এর শিকার হতো তখন এটা নিতে পারতো না, মানে মানসিকভাবে তখনও ততটা বোধহয় তারা এতটা স্টেডি বা এতটা শক্ত হয়নি। সাউথ আফ্রিকার বিপক্ষে একবার খেলা হয়েছিল, তখন স্লেজিং এর শিকার হয়ে মুশফিকুর রহিম বলেছিলেন যে তারা অ্যাবিউজড হয়েছে, এইভাবে তারা রিসিভ করতো। আর সেখানে এখন তারা পাল্টা দিচ্ছে। এবং এখন যেটা নাহিয়ান বিন জসিম জিজ্ঞাসা করছিলেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তো নিশ্চয়ই আমরা এরকম একটা দেখতে পাবো, মাইন্ড গেম বলি বা স্লেজিং। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই যে স্লেজিং করতে শিখে গেছে বাংলাদেশ, সেটা তো শুধুমাত্র আসলে যে বলে দিলাম তা তো নয়, কনফিডেন্সেরও তো একটা পরিচয় বহন করে। অবশ্যই কনফিডেন্সটাই আসলে আপনাকে এই জায়গাটা নিয়ে আসে। আপনি যেটা বললেন যে দেখালেন যে এই টেস্টে আমরা যেটা দেখলাম, সিলেট টেস্টে যে লিটন এবং শান্ত মিলে রিজওয়ানকে যেভাবে স্লেজ করলেন, এবং যেই ডায়লগটা আসলে আমার খুব মানে কানে লেগেছে, সেটা হলো 50 পয়সা ব্যাগ, ওভার অ্যাক্টিং কে লিয়ে, ওভার অ্যাক্টিং কে লিয়ে 50 পয়সা ব্যাগ। এটা আসলে অক্ষয় কুমারের একটা ডায়লগ, হেরাফেরি কিংবা হেরাফেরির সম্ভবত ডায়লগ। তো এই ডায়লগটা কিন্তু ওরা পাকিস্তানিরাও যে এটা বুঝে এবং এটা করেছে, এই সব কিছু মিলে আমার মনে হয় যে এই টেস্টটাতে রমিজ রাজার কমেন্ট্রির চেয়েও লিটনের মাইক্রোফোন, স্ট্যাম্প মাইক্রোফোনের যে কমেন্ট্রি, ওইটা আসলে দর্শক উপভোগ করেছে এবং সেটা কিন্তু আসলে কাজেও দিয়েছে অনেকটা সময়। এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি যেটা বললেন যে অস্ট্রেলিয়া ওজিরা কিন্তু আমরা জানি ওরা একটু এদিক ওদিক হয়ে গেলে ওরা স্লেজ শুরু করে এবং এটা ওদের ওদের ক্রিকেটেরই একটা অংশ ওরা মনে করে। তো আমারও মনে হয় যে নাফিস ইকবাল যেটা বললেন যে আমার এবার ইট দিলে পাটকেলটাও খেতে হবে, এবং এইখানে কিন্তু আর অক্ষয় কুমারের ডায়লগ চলবে না, এখানে হয়তো টম ক্রুজের ডায়লগ দিতে হবে শান্ত এবং লিটনকে। তা আমার মনে হয় যে ওই আমাদের এই টেস্ট টিমটা আসলে আপনি যদি দেখেন, এই টেস্ট টিমের ভিতর না একটা মানে গ্যাংস্টার লুক চলে আসে। আপনি দেখেন পিকি বয় যে আমরা ওয়েব সিরিজটা দেখেছিলাম, যে ব্রিটিশ ওয়েব সিরিজ, সেইখানে যে শেলবি ফ্যামিলির যে সব ভাইরা মিলে একসঙ্গে, মানে কারো মানে তাদের শরীরী ভাষাতেই মানে ফুটে উঠেছে ওই সাহসের ব্যাপারটা। এবং তারা মানে এতটা সাহসী এবং নির্মম। এবং আপনি দেখেন লিটন, শান্ত, নাহিদ রানা, মানে এক একজন শার্প শুটারের মতন। তো এই দলের এই কনফিডেন্সটা, এটা আসলে একটা দলকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং আমরা যদি অস্ট্রেলিয়াতে এখনো কিন্তু আমি মনে করি যে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা হয়তো কেউ এটা আলোচনা কখনো করিনি, কিন্তু দিন দিন কিন্তু ওই সম্ভাবনাটা বাড়ছে। এবং আমরা কেন লর্ডসের ওই বারান্দায় ফাইনালে যাব না, মানে যেতে পারবো না, এমন ধারণাটাও কিন্তু চলে আসছে। কারণ আপনি সমীকরণটা দেখেন, আমাদের হাতে এখনো 8টি টেস্ট রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, সেখানে 5টিতে জিততে পারলে কিন্তু আপনার ফাইনাল খেলা সম্ভব। এখন একটা সমীকরণ আছে এবং তার 4টি আছে আমাদের দেশের মাটিতে, 4টি আপনার 2টি অস্ট্রেলিয়াতে, 2টি সাউথ আফ্রিকাতে। তো এখনো কিন্তু ওইটা সম্ভব। মানে বাবুমার প্রেরণাই হতে পারে আসলে, শান্তর কাছে আসলে প্রেরণা হতে পারে বাবুমা। কারণ বাবুমা কিন্তু গতবার যদি সাউথ আফ্রিকাকে দেখেন, তারা 3টি ম্যাচ হেরেছিল প্রথম 4টির ভিতরে, সেই দল কিন্তু পরে ফাইনাল খেলেছে এবং লর্ডসে গিয়ে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। তো আমাদেরও সেই ক্ষমতাটা আছে আমি মনে করি। কারণ একটা টেস্ট জিততে গেলে আসলে আপনার প্রধান অস্ত্র থাকতে হয় যে 20টা উইকেট নেওয়ার মতন বোলার। তো আমাদের কিন্তু আমাদের সেই টুলসগুলো কিন্তু আছে, আমাদের পেস বলেন, আমাদের স্পিনার বলেন। তো আমি খুবই কনফিডেন্স যে আমরা অস্ট্রেলিয়াতে অনেক ভালো করবে। এবং যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়ার কন্ডিশনটা একটু হবে, সেখানে কিন্তু আপনার ওপেনিং আমাদের একটু চেঞ্জেস আনা হতে পারে। আপনি 20 উইকেটের কথা বলছিলেন, মানে টেস্টের দুটো ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুনি সবসময় যে ক্যাপ্টেনের প্রেস কনফারেন্সে আসেন, তারাই বলেন যে আমরা প্রতিপক্ষের 20টা উইকেট তুলে নিতে চাই। এবং আমাদের যেটা একটা আক্ষেপ থাকে যে 5 দিনের টেস্ট 5 দিনে করাবে কিনা। এবার যদি আমরা পাকিস্তানের বিপক্ষে দেখি, টেস্ট 5 দিনে গড়িয়েছে, বাংলাদেশ তাদের 20টা প্রতিপক্ষের 20 উইকেট তুলে নিয়েছে। তার মানে তো এটাও বলা যায় যে আমরা তো শুধুমাত্র বোলারদের সার্থকতা বা সফলতাটা দেখি, ব্যাটাররা সেই সাপোর্টটা না দিলে তো আসলে সম্ভব ছিল না। না। সেটা তো অবশ্যই, আপনি বোলাররা, আমি এই জন্য বললাম যে টেস্টের রেজাল্ট আসে আসলে ওই 20 উইকেট নেওয়ার কারণে। তো ব্যাটারদের তো অবশ্যই, কিন্তু ব্যাটারদের যেটা হয় যে আমাদের কিন্তু মাঝে মাঝে ক্লাবস করে যায়। আপনি সিলেট টেস্টে যেমন লিটন
লিটন হাল ধরেছে, তার আগে মুশফিক হাল মানে ধরেছে। আমাদের ওপেনিং অর্ডারটাতে ওপেনিং আমার মনে হয় টপ অর্ডারতে ওপেনিং এ একটু এখন যেহেতু অস্ট্রেলিয়ার কন্ডিশনে যাবেন, ওইখানে আপনার বাউন্স, আপনার শর্ট বল আসবে, বুক সমান বল আসবে, পুল খেলার বেশি আপনার যারা স্বাচ্ছন্দ্য বাউন্সারের বোধ জন্য করে, লিটন দাস গুড ইনাফ। কিন্তু আপনার টপ অর্ডারে ওই জায়গাটা আপনার লাগবে। সেখানে আমার মনে হয় যে আরেকটু এক্সপিরিয়েন্স যারা আছেন তাদেরকে দিয়ে আমার মনে হয় ট্রাই করা যেতে পারে। এবং যেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে টেস্টে কিন্তু এই অভিজ্ঞতাটা এত কাজে দিয়েছে। আপনি মুশফিক বলেন, শান্ত, লিটন, মমিনুল, মানে এ সলিড আমাদের ব্যাটার। এই লাইন আপ আপনার অস্ট্রেলিয়াতে যদি সার্ভাইভ করতে পারে ওই ব্যাটিং এ, তাহলে কিন্তু আমাদের বোলাররা কিন্তু রেজাল্ট বের করতে নিশ্চয়ই পারবে। আমরা পেস বোলিং ইউনিট নিয়ে অনেক কথা বলছিলাম যে পেস বোলাররা সম্প্রতি না বেশ কয়েক বছর ধরেই তারা খুব ভালো করছে। এবং অ্যালান ডোনাল্ড সম্প্রতি আমরা দেখেছি উইজডেন ক্রিকেটের একটি শোতে এসে তিনি কথা বলেছেন, তিনি আসলে সবসময় ফলো করেন তার শিষ্য যারা ছিলেন তাদেরকে, বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে তিনি কথা বলেছেন যে তিনি অনেক আগেই তাকে ডিসকভার করেছিলেন। কিন্তু তারপরে আমরা বোলারদের অনেক সফলতা দেখলেও এখনো পর্যন্ত 12 দলের মধ্যে বাংলাদেশ কিন্তু খুব যে ভালো পজিশনে আছে পেসাররা সেটা কিন্তু নয়। 2022 সাল থেকে বোধহয় একটা স্ট্যাট দেখছিলাম, সেখানে 8 নম্বরে আছে। মানে আমরা চোখে দেখছি যে সফল হচ্ছে, কিন্তু যতক্ষণ না আপনি টেবিল টপার হতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু সাস্টেনেবল সাকসেস আসবে না। না, তাদেরকে তো ওই সাপোর্টটা দিতে হবে ব্যাটিং এ। আপনি যদি আমরা টেস্টেরটা বাদ দেই, আমরা যদি ওয়ানডে এবং টি-20 দেখি, সেখানে কিন্তু একটা মিশ্র রেজাল্ট আমরা পাচ্ছি। যে সেখানে পেসার কিংবা বোলার তারা কিন্তু ওই সাফল্যটা নির্ভর করছে ব্যাটারদের উপরে। তা আমি যেটা মনে করি যে আরো একটি ব্যাপার যে মানে বড় মঞ্চগুলাতে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়ান কাপ, এশিয়া কাপ, এই ধরনের টুর্নামেন্টগুলো, ওয়ার্ল্ড কাপ, এই ধরনের টুর্নামেন্টগুলোতে যতদিন নাকি আপনি ভালো পর্যায়ে না আসছেন ততদিন কিন্তু আপনার ওই জায়গাটা আপনি আমরা যেটা আশা করছি যে প্রত্যাশার জায়গা সেটা আসবে না আসলে। তো আমার দ্বিপাক্ষিক সিরিজে আমরা আসলে আনবিটেবল হয়ে গেছে আমার মনে হচ্ছে। আমরা ঘরের মাঠে তো অবশ্যই, এখন আসলে বড় মঞ্চে আমাদের দেখানোর পালা। এই যে আমরা অনেক বেশি কথা বলছি, সেটা সোশ্যাল মিডিয়ায় যখন আসলে আপলোড হবে নিচে কমেন্ট আসবে যে পাকিস্তানকে হারালেই হবে না, অস্ট্রেলিয়া আসছে তাদেরকে দেখিয়ে দিতে হবে। আপনার কাছে আসলে কি মনে হয় যে অস্ট্রেলিয়া যে টিমটা নিয়ে আসছে বেশ শক্ত সামর্থ্য, যদিও তাদের 3 পেসার নাই, সুপারস্টার পেসার নাই, কিন্তু তারপরেও যারা আছে তাদের তাও এক একটা তো অ্যানাদার সুপারস্টার। সেই জায়গায় কি মনে হয় বাংলাদেশের জন্য তো মানে এটা একটা বড় চ্যালেঞ্জ, যে মোমেন্টামটা পেয়েছে সেটাকে ধরে রাখতে হবে। অবশ্যই। এবং আমার যেটা মনে হয় যে আমরা টেস্টে যেমন আমি যেটা বললাম একটা গ্যাংস্টার লুক এসেছে, এইটা কিন্তু মিরাজের এখন দায়িত্ব। মিরাজের ওয়ানডে ফরম্যাটে তার টিমে এইভাবে করে কাঁধে কাঁধ মিলিয়ে একটা টিম করা, সেটা কিন্তু আমার মনে হয় যে লিটন টি-20 যদি দেখেন, টেস্ট শান্ত যদি দেখেন, সেই তুলনায় মিরাজ খানিকটা পিছিয়ে আছে। তবে আমি এখনো আশাবাদী এই দলের এই জেলটা আসলে ওয়ানডে ফরম্যাটও আসবে। এবং অস্ট্রেলিয়া কিন্তু 4 বছর আগে আমাদের এখানে যখন এসেছিল তখন 4টি ম্যাচে আমরা হারিয়েছিলাম টি-20। তবে এবার তার আইপিএল সেটার কথা হিসেবে ধরলে হবে না। মেথুয়েডের ওই দল আর এখনকার দলের মধ্যে কারণ ডিফারেন্স এই আছে। দলটা আইপিএল ফেরত দলটা আসছে এবং আমরা জানি যে এখানে প্রায় ওদের সবাই চলে আসছে, সবাই ওটা খেলে আসছে। তো এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং আমরা যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি, আমার ক্রিকেটাররা ওই সাদা ফর্ম বলেও কিন্তু আসলে প্র্যাকটিসের মধ্যে আছে। আমার মনে হয় যে এইখানে আমরা এইবার অস্ট্রেলিয়াকে একটা দারুণ চ্যালেঞ্জ দিতে পারবো। নিশ্চয়ই এটা দেখা যাবে আসলে, মানে চ্যালেঞ্জ দিতে পারবো, দিতে হবে ইনফ্যাক্ট, কারণ না দিলে লোকে আবারও বলা শুরু করবে বা আবারও সেই ব্যর্থতার রেসটা শুরু হয়ে যাবে। কিন্তু সেটা আসলে হতে দেওয়া যাবে না। যে একটা দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনার সাথে আমার কথা হচ্ছিল যে দলের প্রত্যেকে যখন মাঠে হেঁটে যায় একটা পজিটিভ অরা কাজ করে মনে হয়, সেটাকে আসলে ধরে রাখতে হবে। আমরা যদি একটু দেখি যে এলপিএল নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বাংলাদেশের 48 জন ক্রিকেটার সেখানে ড্রাফটে নাম এসেছে। কারা কারা ঠিকমতো এখনো সেই লিস্ট প্রকাশ হয়নি, কিন্তু সাকিব আল হাসান, তাসকিন এক দলে খেলছেন, তারা সরাসরি দলে জায়গা পেয়েছেন। এই ব্যাপারটা যে আমরা সবসময় দেখি বোলাররাই আসলে জায়গা পায়, ব্যাটারদের কথা যদি বলি এলপিএল এ ব্যাটাররাও পায়, কিন্তু সেইভাবে হয়তো তারা যেভাবে আসলে আমরা এক্সপেক্ট করি সেটা হয় না। কিন্তু আমরা তো আসলে চাই যে আমাদের ব্যাটাররাও আসলে দেশের বাইরে যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে যাবে তখন তারা একদম খুলে খেলবে, আমরা দেখবো যে 4 ছক্কায় মাতিয়ে দেবে। না, আপনি এলপিএল এর কথা যদি বলেন, এলপিএল এ কিন্তু আমাদের তাওহিদ হৃদয় কিন্তু একটা তার উত্থানটা কিন্তু আমি মনে করি যে সেই এলপিএল থেকে। এবং সে কিন্তু অনেকটা শ্রীলঙ্কার ঘরের ছেলে, ওদের যে টিমে খেলছিল ওরা তাওহিদ হৃদয়, শ্রীলঙ্কার তারা খুব ওটা করছিল তাওহিদ হৃদয়কে যে ভালো খেলছে। তো তাওহিদ হৃদয় ওটা একটা ব্র্যান্ড ছিল। এবং আপনারা জানেন যে ইদানিং কিন্তু আমাদের পিএসএল অনেকে খেলছে এবং তারা পারফর্ম করছে। তো বাংলাদেশের ক্রিকেটারদের এই যে বিদেশি ফ্র্যাঞ্চাইজিস মার্কেটে যে একটা ডিমান্ড, সেটা কিন্তু দিন দিনে আমার মনে হয় বাড়ছে।
এবং এটা আসলে যে ব্যাটার আপনি যেটা বললেন যে বোলাররা বেশি চান্স পাচ্ছে, ব্যাটাররা একটু তুলনামূলক কম পাচ্ছে, এটা আসলে আমার মনে হয় যে আমাদের মুস্তাফিজ একটা কারণ, আমাদের নাহিদ রানা একটা কারণ। তারা ওইখানে সুযোগ পেয়ে যে পারফর্মগুলো করেছে, তারপরে কিন্তু বাংলাদেশি বোলারদের পরে বিদেশি ফ্রাঞ্চাইজি মালিকদের মানে আপনার আস্থাটা বেড়েছে, সেই তুলনায় কিন্তু ব্যাটারদের কম। আপনি লিটনের কথাই যদি বলেন, লিটন কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচ খেলেছিল, একটি স্ট্যাম্পিং মিস করেছিল, ওটা হচ্ছে তার ব্রেন ফেড হয়ে গেছিল মনে হয়, তারপরে কিন্তু সে আর সুযোগ পায়নি। আপনি যদি দেখেন যে লিটন যদি এখানে রান পেতো, লিটন যদি ভালো করতো, তাহলে হয়তো আইপিএলে আমাদের এখান থেকে আরো ব্যাটসম্যানের একটা সুযোগ আসতো। তবে ওই যেটা বললাম যে এই বিশ্ব ফ্রাঞ্চাইজি মার্কেটগুলোতে তখনই আপনার ডিমান্ড বাড়বে যখন নাকি আপনি বিশ্ব মঞ্চে, আই মিন ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, এইসব মঞ্চে যখন আপনি শো করতে পারবেন আপনার পারফরমেন্সটা, তখন আপনার ডিমান্ড বাড়বে। নিশ্চয়ই সেই ব্র্যান্ডিংটা তখনই আসলে করে ফেলতে হবে, তাহলেই আমরা যত বেশি আসলে চাইছি সেরকমটা হয়তো দেখতে পাবো। আমরা একটু ফুটবলে চলে যাই। ফুটবলে এখনো চলছে কোচ ইস্যু নিয়ে। আমরা সেদিন জানতে পারলাম যে মনে হলো না, ফাইনালি একজন কোচকে পেলাম, আনুষ্ঠানিকভাবে তাকে আনভেইলিং করা হলো। কালকে আবার শুনি না, তিনি এক ম্যাচের কোচ। মানে ব্যাপারটা কি আসলে? এটা আসলে আমাদেরকে মানে বিভ্রান্তে ফেলে দিয়েছে। মানে এমন একটা বাফুপের থেকে যে প্রেস লিস্টটা এসেছে, সেখানে আমরা দেখলাম তাকে নিয়োগ দেওয়া হয়েছে 2 বছরের চুক্তি বলা হয়েছে। 2 বছরের চুক্তি বলেছিলেন আমাদের আসলে তাবিতাওয়াল, বাফুপে যিনি সভাপতি, তিনি বলেছিলেন তার একটি সংবাদ সম্মেলনে তার আগে। বাট তার প্রেস লিস্টে কিন্তু শুধু বলা হয়েছে যে আমাদের উনি নিয়োগ দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এখানে আসলে মন্ত্রী যেটা কালকে বললেন, যেভাবে বললেন যে প্রতিমন্ত্রী, আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি যেটি বললেন যে এখনো কোচের চুক্তি হয়নি, মানে অন টেস্ট একটা কোচ আনা হয়েছে। আমার মনে হয় যে এখানে আসলে মন্ত্রী কেন আসবেন? এটা তো মন্ত্রীর কাজ না, এটা আপনার বাফুপের কাজ। ফিফার মানে একটা সংগঠন হচ্ছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কোচ নিয়োগ তাদেরই এখতিয়ারে পড়ে। সেখানে আসলে মন্ত্রীর মানে চলে আসাটা আসলে আমাকে অবাক করেছে। না, টাকার সময় তো এই মন্ত্রীকে ডাকা হয়েছিল। সো টাকার সময় যদি তাকে তিনি কথা বলতে হয়, সো এমনিতেও নিশ্চয়ই। আর যেহেতু তিনি নিজেও একজন এক্স ফুটবলার ছিলেন, সবাই জানতেও চায় তার কাছে যে কি আপডেট। কিন্তু প্রশ্নের জায়গাটা হলো কেমন হয়ে গেল ব্যাপারটা, মানে ইনফরমেশন যেটা আমরা শুনলাম, বা একজন কোচ যদি এমন হয় যে তিনি অন টেস্টে আছেন, তাহলে তো তাকে এইভাবে রিসিভ করার, এইভাবে আনভেইলিং এর কোনো প্রয়োজন নেই। তাকে জাস্ট আনা হলেই হতো। মানে দেখা কাজে কর্মের কথায় মিলছে না। সেটাই আমি যেটা বললাম, আপনি যেটা বললেন যে কেন মন্ত্রী আসবে, কারণ তার কাছে টাকা চাইতে যাচ্ছে। আমি কেন তার কাছে টাকা চাইতে যাব? এটা তো কোনো ইয়েতে পড়ে না, কোথাও নেই যে আমার প্রসেসে পড়ে না। কারণ ফুটবল ফেডারেশন টাকা চাচ্ছে সরকারের কাছে কোচের জন্য, এটা হয় না। আমি কেন যাব তার কাছে? আমার মনে হয় যে তাদের এই জায়গাটা আসলে তাদেরকেই গোছানো দরকার। তবে তাদেরও ঝেড়ে কাশা, বাফুপেরও ঝেড়ে কাশতে হবে, যে পরিষ্কার করতে হবে যে তার চুক্তিটা আসলে কত বছরের জন্য, কিংবা কয় ম্যাচের জন্য, কিংবা কয় মাসের জন্য, এটা করতে হবে। আপনি থমাস ডুলি, যেটা আমরা শুনেছি যে তিনি এসেছেন এবং তিনি সান মারিনো কোচ ম্যাচের সঙ্গে যেটা করবেন সেটা খেলবেন, হয়তো এক ম্যাচ, কিংবা আমরা এমনও শুনেছি তাকে সাপের পর্যন্ত আসলে টার্গেট দেওয়া হয়েছে। সাব চ্যাম্পিয়নশিপ না হলে, চ্যাম্পিয়ন না হলে হয়তো তার থাকবে না। তো এমন অনেক কিছু শোনা যাচ্ছে। তা আমার মনে হয় যে এই কোচের ব্যাপারে আমি অনেক দেখছিলাম যে কোচ আসলে থমাস ডুলি, আমরা তো শুনেছি যে তিনি হয়তো দেখিনি 1994 এবং 98 সালে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলেছেন এবং তার পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন। তো আমি আরেকটি জিনিস দেখলাম, তার একটি ব্যাপার ট্রান্সফার মার্কেটের যে ডেটাগুলাতে, তিনি যেই এই পর্যন্ত যতগুলো দলের কোচ করেছেন, তার গড় মানে ওইখানে ওই ক্লাবে বলেন, ওই দেশে থাকতে বলেন, তিনি থাকতে পেরেছেন 8 মাস 10 দিন গড়ে এক একটি দলে। তার মানে তিনি কোনো দলেই খুব স্থায়ী কিংবা খুব দীর্ঘমেয়াদী থাকতে পারছেন না, কিন্তু তিনি রেজাল্ট এনে দিতে পেরেছেন। রেজাল্ট এনে দিতে, হ্যাঁ আমি বললাম যে তার রেজাল্ট এনে দিতে পেরেছেন। আপনি ফিলিপিন্সকে র্যাঙ্কিং এ 13তে নিয়েছে, 113তে নিয়েছে, এবং যেটা এশিয়ান কাপে খেলেছে। তার প্রোফাইল হ্যাভি হাই, আপনি উয়েফা লাইসেন্স ধারী কোচ। কিন্তু তার আরেকটি ব্যাপার আছে, সেটা হলো যে তিনি লাস্ট যে গায়ানার কোচ ছিলেন, সেখানে কিন্তু তিনি স্থানীয় ফুটবলারদের মান নিয়ে একটি কটূক্তি করেছিলেন, এবং তারপরে ওটা খুব জলঘোলা হয়েছিল এবং পরিস্থিতি এমন হয়েছিল যে ফুটবলারদের সঙ্গে তাকে বসানো হয়েছিল, এবং তারপরে তিনি পদত্যাগ করেন। তো এবং তিনি ঢাকা, তিনি তো রিসেন্টলি নিজেই আসলে চাকরি ছেড়েছেন। না, উনি বলছেন 11 তারিখ উনি বলছেন উনি চাকরি ছেড়েছেন, বাট মিডিয়া, ওইখানকার মিডিয়া বলছে যে তাকে মানে তার প্রতি অসন্তুষ্ট ছিল, কারণ তিনি ওইখানকার ফুটবলের মান নিয়ে কথা বলেছিলেন। এবং তিনি ঢাকা আসার পরে কিন্তু দুইটি কথা বলেছেন। একটি কথা ফ্যানদের নিয়ে যেটি বলেছেন, তিনি একটি মঞ্চে হয়তো মজা করেই বলেছেন যে বাংলাদেশে যত 10 লাখের মতন কোচ আছে আমার মনে হয়। তার এই কথাটাতে কিন্তু একটু কটূক্তি এবং তার একটু স্লেশ ছিল। ভুলই বলেছেন, তিনি হিসেব খুলে
দেখবেন 10 কোটি আছে আসলে, কারণ আমরা সবাই এত সবকিছু বুঝি, খুবই ছোট্ট করে জানবো, জানতে চাইবো আর কি যে সান মেরিনো একটা ম্যাচ যথেষ্ট কিনা তাকে মূল্যায়ন করার জন্য। আপনি দেখেন তিনি বলেছেন যে 150 থেকে 160-এ বাংলাদেশে নিয়ে আসবে এবং বাংলাদেশ বর্তমানে 181-তে আছে। তিনি যদি বাস্তবসম্মত কথা বলেন তাহলে হয়তো তাকে এটা কত সময় লাগবে তিনি নিজে জানেন যে 150-এ আসতে। সান মেরিনো হচ্ছে 211 নম্বর র্যাঙ্কিং এর দল, ফিফার সবচেয়ে লাস্ট দল। তো তার সঙ্গে বাংলাদেশ আমরা কেন জিতবো না? সেটা ইউরোপেই হোক আর এশিয়াতে হোক, যে কোনো ভাবে ওইটা তার সঙ্গে অবশ্যই সান মেরিনোর সঙ্গে আমরা জিতবো এবং ভালো ব্যবধানে কিন্তু জিতবো। সান মেরিনোর সাথে খেলে তো আসলে র্যাঙ্কিং এরও উন্নতি হবে না। সেটাই বললাম যে তিনি যে বলছেন যে তিনি 150 কিংবা 160-এ নিয়ে আসবেন, তিনি কি হিসাব করেছেন 181 থেকে 150 কত পর্যন্ত হয় এবং তা কত সময় লাগে? তিনি তার এই কথাবার্তা, আমার মনে হয় যে তার এই মুখ তাকে আসলে না, বিপদে তিনি ফেলতে তো পারে। এই কালচারটা জানেন, এশিয়ার কালচারটা জানেন যে এখানে যদি আসলে অন্যের মুখ বন্ধ করতে গেলে নিজেকে অনেক বেশি টকেটিভ হতে হবে, সেজন্যই হয়তো তিনি এত কথা বলছেন। কিন্তু তাকেও তো সময়টা দেয়া জরুরি। সেই সময়টা না দিয়ে যদি আসলে বাফুফে থেকে বিভিন্ন সময় বা বিভ্রান্তি সৃষ্টি করা হয়, তাহলে নিশ্চয়ই আমরাও বিভ্রান্ত হব, সমর্থকরা বিভ্রান্ত হবে, এবং যিনি এসছেন দায়িত্ব নিতে তিনিও হয়তো কনফিউজ হয়ে যাবেন যে তিনি আসলে লং টার্মে কাজ করবেন নাকি শর্ট টার্মে কাজ করবেন, কি করবেন দেখা যাক। আসলে আমরা তো নিশ্চয়ই এসব নিয়ে আলোচনা করবই, যেখানে ভুল হবে সেসব নিয়ে আমরা কথা বলবই, উত্তর খোঁজার চেষ্টা করব। তবে দিন শেষে এটাই চাই, ক্রিকেট ফুটবল দুটো সমান তালে এগিয়ে যাক, আমরা যেন পিছিয়ে না পড়ে কোনো জায়গায়। নতুন করে সবকিছু শুরু হচ্ছে, আমরা নতুন কিছুরই প্রত্যাশা করি। সঞ্জয় সাহা পিয়াল, অসংখ্য ধন্যবাদ।